আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। বকেয়া বেতন পরিশোধ সহ গার্মেন্টস শ্রমিকদের 18 দাবি মেনে নিল মালিকপক্ষ। আজ থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ শ্রম উপদেষ্টার। এবং শিগগিরই বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। হয়রানি বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা আসিফ নজরুলের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পূর্ণ গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশ পূর্ণ গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে ডক্টর ইউনূসের সরকারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্র জো বাইডেনকে উপহার দেন। এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাথে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের গ্রাফিটি আর্ট বুক উপহার হিসেবে তুলে দেন প্রধান উপদেষ্টা। 18 মাসের মধ্যে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই ঘটুক না কেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থন থাকবে বলেও জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন এবারের সফল গণ অভ্যুত্থানের নন্দিত এই সেনাপ্রধান। আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত বলেও মনে করেন তিনি। তবে এর আগে দেশবাসী সবার ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন সেনাপ্রধান। আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে হবে। এ সময় সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখাও সাক্ষাৎকারে জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যাই হোক না কেন আমি তার পাশে থাকব, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শেষ দিকে ছাত্র জনতার সাথে পুলিশ ও সরকার সমর্থকদের মুখোমুখি লড়াই থেকে নিবৃত্ত রাখে সেনাবাহিনী। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। গার্মেন্টস শ্রমিকদের হাজিরা বোনাস বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, রেশন প্রদান, শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো সহ 18 দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। এতে সম্মতি জানিয়েছে শ্রম মন্ত্রণালয় ও শ্রমিক নেতারাও। আজ থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শ্রম উপদেষ্টা। দাবি মানার পরও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। সরকার পরিবর্তনের পর থেকেই গার্মেন্টস খাতে শুরু হয় অস্থিরতা। শ্রমিক আন্দোলনে প্রতিদিনই বন্ধ থাকছে কোনো না কোনো ফ্যাক্টরি। এতে তৈরি পোশাক শিল্পে অশনি সংকেত দেখা দিয়েছে। এর সমাধানে 50টির বেশি দাবি উত্থাপন করেন শ্রমিকরা। মালিক শ্রমিক মন্ত্রণালয় ত্রিপক্ষীয় আলোচনা শেষে
18টি দাবি মেনে নেওয়া হয়। আমরা 18টি দাবি দেওয়ার ব্যাপারে একমত পোষণ করেছি। সেগুলো হচ্ছে হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধি, বকেয়া বেতন পরিশোধ, ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন, রেশন চালু, শ্রমিক নিয়োগে বৈষম্য দূর করা, মামলা প্রত্যাহার, ঝুট ব্যবসার সমাধান, বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং, জুলাই বিপ্লবে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের প্রতিকার, শ্রমিক ছাঁটাই বন্ধ, ডে কেয়ার সেন্টার স্থাপন, প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক আইন সংশোধন, সার্ভিস বেনিফিট, বাৎসরিক ইনক্রিমেন্ট ও মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 4 মাস নির্ধারণ। দুই একটা পয়েন্ট আমাদের কষ্ট হলেও আলোচনার মাধ্যমে আমরা আগানোর সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বোনদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছেন তাদের প্রতি। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব। বুধবার থেকে সব কারখানা চালু রাখার পাশাপাশি কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন উপদেষ্টারা। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব এবং আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের সাথে যেগুলো দীর্ঘ আলোচনার ভিত্তিতে সমাধানযোগ্য বিষয়, সেগুলোর বিষয়ে আমাদের আলোচনা চলমান থাকবে। আমি আগামীকাল থেকে আশা করব কোন ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। এই শিল্পই কিন্তু আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে, শুধু আপনাদের না, দেশবাসীকেও দিয়ে যাচ্ছে। এটাও আমাদের মনে করবেন, এইটা কিন্তু জনগণেরও হয়ে গেছে। যদি এই শিল্পের উপরে আপনারা বলছেন যে 1.5 কোটি লোক নির্ভরশীল, আমি বলবো না, পুরা বাংলাদেশে এটার উপরে নির্ভরশীল। শিল্পাঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীর টহল বাড়ানো হবে বলেও জানান তারা। কেউ যদি বিশৃঙ্খলা করে অথবা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। শিগগিরই তা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে সরকার। তবে প্রথম অবস্থায় মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এই মর্যাদা পাবেন। প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, প্রবাসীদের হয়রানি বন্ধে যা যা দরকার সবই করা হবে। মনির হোসেন তপু রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রবাসীদের সমস্যাগুলো চিহ্নিত করে বেশ কিছু সমস্যার সমাধানের প্রস্তাব গণমাধ্যমে তুলে ধরেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে, যাতে প্রবাসীরা ঋণের কিস্তি সহজে পরিশোধ করতে পারেন। একই সাথে দেশের শীর্ষ 12টি ব্যাংক থেকে প্রবাসীরা যাতে ঋণ সুবিধা পান সে উদ্যোগও নেওয়া হয়েছে। অগ্রণী ও সোনালী ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকের বুথও বসানো হবে বলেও জানান তিনি। রিক্রুটিং এজেন্টরা সাব এজেন্টদের ক্ষেত্রে টাকা ফেরত দিয়েছে, প্রায় 100% ক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হয়েছে। সাব এজেন্টরা এখনো প্রবাসী যারা মালয়েশিয়া যেতে পারেনি তাদের ক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে মাত্র 25% অগ্রগতি হয়েছে। আমরা আশা করি এটা 100% আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন। বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের হয়রানি দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেট দিয়ে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোন ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যান, বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। তিনি আরো জানান, ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে ফেরা 87 প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি। বাংলাদেশের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান, মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটার ব্যবস্থা করব। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন, যারা খুব মানব কল্যাণের কাজ করেন, তাদের সাথে যোগাযোগ করব। এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে, আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে, সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। ওয়েজ আর্নার্স বন্ডের মাধ্যমে আরো বেশি রেমিটেন্স পাঠাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুহুল আমিন গাজী দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। আজ বাদ জোহর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গত বছর ২৯ ডিসেম্বর বিএফইউজের নির্বাচনে নিরঙ্কুশ জয়ে সভাপতি নির্বাচিত হন রুহুল আমিন গাজী। সবশেষ দৈনিক সংগ্রাম পত্রিকার চিফ রিপোর্টার ও বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন সাংবাদিক সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর রুহুল আমিন গাজী। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকায় দেশফেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে বৈঠকে এই অর্থদণ্ডের সিদ্ধান্ত হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার নিয়ে কারসাজি করেন সাকিব। এছাড়া শেয়ারবাজারে আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তার বাবা আবুল কালাম মাতবর, জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডসের ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিএসইসি। এ কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ সকাল 10টায় আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন জ্যোতি নাহিদারা। শারজায় আগামী ৩রা অক্টোবর বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যকার খেলা দিয়ে পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আরো জানাচ্ছেন পরাগ আরমান। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নারী টি-20 বিশ্বকাপের ভেন্যু ঢাকা থেকে সরিয়ে আইসিসি নিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে ফটো সেশন শেষে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, সেমিফাইনাল খেলা সম্ভব তাদের। আমাদের যে টিমে ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই, সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই। এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। বিশ্বকাপে প্রথম ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ১০০তম টি-20 খেলতে নামবেন নিগার সুলতানা। তবে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ বলে নয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করতে চান তিনি। প্রথম ম্যাচ উইন করতে চাই, এটা হচ্ছে সবথেকে স্পেশাল আমার কাছে। এটা আমার জন্য এবং পুরো টিমের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার ১০০তম ম্যাচ আমি এখনো যাই না, খেলতে পারবো না। যদি আল্লাহ পাক সুস্থ রাখেন ডেফিনেটলি যদি খেলি, প্রথম টার্গেট তো এটাই থাকবে যেন সেটা স্মরণীয় হয়ে থাকে, স্পেশাল হয়ে থাকে সবার জন্য। বিশ্বকাপের বি গ্রুপে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের ইঙ্গিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থাকবে সেনাবাহিনী। বকেয়া বেতন পরিশোধ সহ গার্মেন্টস শ্রমিকদের ১৮ দাবি মেনে নিল মালিকপক্ষ। আজ থেকে সব কারখানা খুলে দেওয়ার নির্দেশ শ্রম উপদেষ্টার। এবং শিগগিরই বিমানবন্দরে ভিআইপি মর্যাদা পেতে যাচ্ছেন প্রবাসীরা। হয়রানি বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টা আসিফ নজরুলের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।